বলেই বিছানায় চিত হয়ে শুলো সাদাফ। পাশে বসে আছে মলম নিয়ে নূর। নূর থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল, মোটেও 36 কেজি বা 35 কেজি না, আমি আমি গুনে গুনে পুরো 41 কেজি। ওরে বাবা, গুনে গুনে 41 কেজি? তা 41 কেজির এই চড়ুই পাখিটা কি 80 কেজির এই হাতিটাকে সহ্য করতে পারবে? বলল সাদাফ। নূর সাথে সাথে বলল, সহ্য করতে হবে কেন? যখন করতে হবে তখন বুঝবি। আবার বলিস না আমি তোকে সাবধান করিনি। তা আবার এত রাতে কেন এসছিস? তোকে বলিনি আমার রুমে রাতের বেলা আসতে মানে? বলল সাদাফ। নূর অতশত না ঘটিয়ে বলল, মলম নিয়ে এসেছিলাম, আপনার গলায় আঁচড় লেগেছিল, তাই মলম লাগিয়ে দিতে এসেছি। নূর অতশত না ঘাটিয়ে বলল। সাদাফ কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল, তারপর হাত থেকে মলমটা নিয়ে বলল, আমি লাগিয়ে নেব, তুই রুম থেকে যা। আর যাওয়ার সময় রুমে দরজা চাপিয়ে দিয়ে যাস। নূর সাথে সাথে উঠে দাঁড়ালো, তারপর বলল, ঠিক আছে, মলমটা লাগিয়ে নেবেন। বলেই রুমের দরজা চাপিয়ে দিয়ে চলে গেল। পরদিন সকালে নূর তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নেমেছে। স্কুলে যাবে, ব্রেকফাস্ট করবে গাড়িতে, তাই বড় মাকে বলল আগে টিফিন প্যাক করে দিতে। নরিন আফরোজ আগে থেকে টিফিন প্যাক করে রেখেছে। নিচে নেমে এসে সাদাফের দিকে তাকিয়ে বলল, চলুন চলুন, আজকে আমার জরুরি একটা কাজ আছে স্কুলে, তাড়াতাড়ি যেতে হবে। সাদাফ অবাক হয়ে তাকালো নূরের দিকে। প্রতিদিন তো লেট করে নামে, আজ এমন কি হলো? ব্রেকফাস্ট করবে না, তাড়াতাড়ি যেতে বলেছে। তারপরেও কিছু জিজ্ঞাসা না করেই বলল, ঠিক আছে, বাইরে আয়, আমি গাড়ি বের করছি। গাড়িতে কয়েকবার সাদাফ আর চোখে তাকালো নূরের দিকে। ভীষণ ছটফট করছে নূর, যেন কতক্ষণে গাড়ি থামবে, কতক্ষণে নামবে। কিসের এত তারা সাদাফ জানে না, কিন্তু বারবার লক্ষ্য করলো নূর কেমন যেন ছটফট ছটফট করছে। স্কুলের গেটে কাছে এসে গাড়ি থামতেই নূর কোনো মতে সাদাফকে বাই বলে সাথে সাথে বের হয়ে গেল। সাদাফ গাড়ির দরজা লাগাতে লাগাতে দেখলো নূর দৌড়ে স্কুলের গেটের ভিতর ঢুকে গেল। সাদাফ গাড়ি স্টার্ট দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আজ অফিসে তেমন বিশেষ কোনো মিটিং নেই। সাদাফেরও মন টিকছে না। সকালে নূর কেন এতটা ছটফট করে স্কুলে গিয়েছিল? যে মেয়ে স্কুলে যেতেই চায় না, ভাবতে ভাবতেই অফিস থেকে বাবার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সাদাফ। পথিমধ্যে হঠাৎ নূরের সিটের দিকে চোখ গেল, দেখলো একটা ছোট্ট খামের মতো কিছু একটা পড়ে আছে। সাদাফ সাথে সাথে গাড়ি একটু সাইড করে পার্ক করলো রাস্তায়। তারপর ছোট্ট খামটা তুলে নিল সাদাফ। খুলে দেখলো ভিতরে একটা সুন্দর রঙিন চিঠি। ফের যেন হৃদয় কেঁপে উঠলো। কোনো মতে চিঠি খুলে চোখের সামনে ধরতেই চোখ ছানা ভরা হয়ে গেল। চিঠির ভেতর কতগুলো ফুলের পাপড়ি। দেখেই বোঝা যাচ্ছে হয়তো গতকাল দিয়েছে, কারণ ফুলের পাপড়িগুলো একটু মলিন হয়ে গেছে। চিঠিতে লেখা, আমার হৃদয়ের রানী, তুমি জানো না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। হয়তো তুমিও আমাকে ভালোবাসো। যদি তোমার মনে হয় আমার এই চিঠিটা তোমার হৃদয়ে দাগ কাটতে পেরেছে, তুমিও আমাকে ভালোবাসো, তুমি আমাকে চাও, তাহলে কাল স্কুলে অবশ্যই সকাল সকাল চলে আসবে। আমি ফুল নিয়ে অপেক্ষা করব তোমার জন্যে। সবার সামনে আমি তোমাকে প্রপোজ করব। আমি তোমাকে ভালোবাসি। আর যদি মনে করো তুমি আমাকে ভালোবাসো না, তাহলে এই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিও। সকালে কালকে যদি স্কুলে না আসো, আমি আমার উত্তর পেয়ে যাব। ইতি, তোমার একান্তে ভালোবাসার মানুষ, রাকিব। চিঠিটা পড়েই সাথে সাথে চিঠিটা দুমড়ে মুচড়ে হাতের মুঠোয় নিয়ে পকেটে ঢুকালো সাদাফ। তারপর পাগলের মতো কোনো মতে কার ড্রাইভ করে বাড়িতে আসলো। হাজারবার ভাবলো। বাড়িতে এসেই সামনে পড়লো নরিন আফরোজ। নরিন আফরোজ সাথে সাথে পানির কথা জিজ্ঞাসা করতে চাইলে সাদাফ কারো দিকে না তাকিয়ে চুপচাপ উপরে চলে গেল। উপরে গিয়ে সাথে সাথে ঢুকলো নূরের রুমে। ঢুকে দেখলো সাইমন ও রিমা নূরের রুমে গল্প করছে। হঠাৎ চোখ পড়লো নূরের রুমে। ড্রেসিং টেবিলের উপর কয়েকটা ফুল। সাদাফ আর নিজেকে ধরে রাখতে পারলো না। সাথে সাথে নূরের রুমের ভিতরে ঢুকে সবার সামনে চর মেরে বসলো নূরকে। নূর তীব্রতা নূর চরের তীব্রতা সহ্য করতে পারেনি। তার চেয়েও বেশি তীব্র সাদাফের দেহ আঘাত, যা নূরের হৃদয় সইতে পারেনি। এত জোরে চর পড়ার সাথে সাথে নূর খাট থেকে ছিটকে পড়ল ফ্লোরে। নূর সাথে সাথে জ্ঞান হারালো। সাইমন সাথে সাথে নূরকে এসে ধরল। দেখলো জ্ঞান হারিয়ে গেছে। নূরের গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। সাইমন সাদাফের দিকে তাকিয়ে বলল, ভাইয়া মারলে কেন? কি করেছেন নূর? রিমা অবাক হয়ে গেল। সাথে সাথে এসে ধরল নূরকে। নূরের গালে হালকা ধরে দেখলো 5টা আঙ্গুলের ছাপ বসে গেছে। তাকালো সাদাফের দিকে, তারপর আবারও নূরকে ডাকতে লাগলো। আই নূর, নূর ওঠ, ওঠ নূর। সাদাফ সাইমনের দিকে তাকিয়ে বলল, ওকে শাসন করার অধিকার কি আমার নেই? সাইমন বলল, আছে, কিন্তু কি করেছে নূর, যার জন্য এমন জোরে তুমি ওকে আঘাত করলে? যেখানে নূরকে একটা জোরে ধমক দিয়ে দেখো না তুমি। তাহলে বুঝে নাও
ওর অপরাধটা অনেক গুরুতর। এদিকে সাদাফের ব্যবহার দেখে আগেই নরিন আফরোজের সন্দেহ হয়েছিল, তাই দৌড়ে উপরে এসে অবস্থা দেখলো। নূর ফ্লোরে নিচে পড়ে আছে। সাদাফ রাগে গড়গড় করছে। সাইমন ও রিমা নূরের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। হতবাক হয়ে গেল নরিন আফরোজ। সাথে সাথে জানতে চাইলেন কি হয়েছে, নূরেরও নিচে পড়ে আছে কেন। হঠাৎ চোখ পড়ল ঠোঁটের কোণে যেন এক ফোঁটা রক্ত। সাথে সাথে তাকালো সাদাফের দিকে। সাদাফের মুখ দেখে বোঝা যাচ্ছে এই আঘাতটা সাদাফের থেকে এসেছে। নরিন আফরোজ উঠে এসে সাদাফের সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে জানতে চাইলো কি হয়েছে নূরের। নূর এভাবে অচেতন অবস্থা পড়ে আছে কেন রে? কি করেছিস? সাদাফ হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করে অন্যদিকে ঘুরে তাকিয়ে রইল। নরিন আফরোজ সাদাফের হাত ধরে টেনে নিজের সামনে এনে বলল, কি হয়েছে? কথা উত্তর দিস না কেন? কি রে, কি করেছিস নূরকে? ভুল করেছে, অপরাধ করেছে, শাস্তি দিয়েছে। নাকি এখন আমি ওকে শাস্তিও দিতে পারবো না? সে অধিকার আমার নেই? বলল সাদাফ। নরিন আফরোজ বলল, অবশ্যই অধিকার আছে। তাই বলে তুই ওকে মেরে অজ্ঞান করে ফেলবি? অজ্ঞান করার মতো কিছুই করিনি। একটা থাপ্পড় দিয়েছে। ও থাপ্পড়কে অজ্ঞান হয়ে গেলে তাতে আমার কিছু করার নেই, কারণ ওর ভুলটা অনেক বড়। ওকে আরো মারা উচিত ছিল। বলল সাদাফ। ভুল যদি এত বড়ই হয়ে থাকে তাহলে বড়দের কাছে বিচার দিলি না কেন? হ্যাঁ, ভুলে যাস না ওর মা বাবা এখনো বেঁচে আছে। আবার তাছাড়া তোর বাবা তো আছেই। তোর বাবা যদি শুনতে পারে তুই নূরের গায়ে হাত তুলেছিস তাহলে কি হবে ভেবে দেখেছিস? বলল নরিন আফরোজ। নরিন আফরোজ কিছুক্ষণ থেমে ছেলের দিকে তাকিয়ে আবারও বলল, সত্যি করে বল, নূর কি এমন করেছে? তুই তো কখনো নূরের দিকে চোখ তুলে তাকিয়ে কথা পর্যন্ত বলিস না, তাহলে আজকে কি এমন করলো একেবারে থাপ্পড় লাগিয়ে দিলি? নওরিন আফরোজ আরো কিছু বলবে তার আগেই হনহনিয়ে সাদাফ রুম থেকে বের হয়ে গেল। কারো কোনো কথার প্রশ্নের উত্তর দেওয়ার মুডে নেই এই মুহূর্তে, তাই ও নিজে রুমে যেতে হবে, যে মাথা ঠান্ডা করতে হবে। সাদাফ রুমে ঢুকেই সাথে সাথে ওয়াশরুমে চলে গিয়ে ওয়াশরুমের শাওয়ার অন করে পানির নিচে দাঁড়িয়ে রইল মাথা ঠান্ডা করার জন্যে। কিছুক্ষণ মাথা ঠান্ডা করে হাতের দিকে তাকালো। এই হাত দিয়ে নূরের গায়ে আঘাত করেছে ওর ছোট্ট নূর, যার দিকে কখনো একটু জোরে শব্দ করে কথা বলে দেখেনি পর্যন্ত। পরক্ষণে মনে পড়ে গেল নূরের কাছে থেকে পাওয়া চিঠিটার কথা, যে চিঠিতে স্পষ্ট লেখা আছে যদি নূর সেই ছেলেকে ভালোবাসে তাহলে ও তাড়াতাড়ি স্কুলে যাবে। নূর তো আজকে তাড়াতাড়ি স্কুলে গিয়েছে, তাহলে কি সেই ছেলেকে ভালোবাসে? যদি ওই ছেলেকেই ভালোবাসে থাকবে তাহলে সাদাফের বিয়ে নিয়ে এত টেনশন কেন নূরের? আর এতদিন এগুলা কি ছিল? সাদাফ কি তাহলে ভুল বুঝলো নূরের সম্পর্কে? মনে মনে ভাবলো সাদাফ। এদিকে নূরের জ্ঞান ফেরার পর থেকে নূরের শরীরে হালকা জ্বর শুরু হয়ে গেল। বাড়িতে কেউ হুমায়ুন রহমান ও ফজলুর রহমানকে জানায়নি সাদাফ নূরকে মেরেছিল। সামিয়া বেগম পরে শুনেছে নূরকে চর মেরেছে সাদাফ। উনি অবশ্য ভেবেছেন যেহেতু বলেছে নূর অন্যায় করেছে তাহলে হয়তো বড় ধরনের কোনো অন্যায় করে থাকবে, না হলে সাদাফ তো মারার ছেলে নয়। নূর অসুস্থ হয়ে গেছে সবাই ভেবেছে, এমনি হালকা পাতলা জ্বর। হুমায়ুন রহমান ও ফজলুর রহমানকে ওইভাবে নূরের জ্বরের কথা বলা হয়নি, বলেছেন ও ঘুমিয়ে গেছে, তাই বাবা বা চাচা আর কেউ ডিস্টার্ব করতে আসেনি। আসলে হয়তো গালের দাগ দেখেই বুঝে যেত কি হয়েছে। নূর ঘুমিয়ে আছে নিজের রুমে, কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছে নিজেও বলতে পারবে না। রাত বাজে 1টা। সাদাফ কোনোভাবেই ঘুম আসছে না। সাদাফ জানতে পেরেছে নূরের জ্বর এসেছে, কিন্তু ওই রুমে যেতে পারছে না। হঠাৎ কি মনে করে যেন পকেট থেকে আবারও নূরের কাছ থেকে পাওয়া চিঠিটা বের করে হাতে নিল। বের করে আবারও চিঠিটা মনোযোগ দিয়ে পড়তে লাগলো। কত শতবার পড়েছে চিঠিটা তার হিসেব নেই। হঠাৎ করে কি মনে করে চিঠিটা উল্টে পাল্টে ঘুরিয়ে দেখলো একটা লাভ সেব আঁকা, যেখানে দুটি নাম স্পষ্ট করে জল করছে। দেখেই সাদাফের যেন হুঁশ উড়ে গেল। বুঝতে পারলো কত বড় ভুল করে ফেলেছে। চিঠিতে স্পষ্ট করে লেখা আছে নূরের এক বান্ধবীর রাহা নাম এবং ওই ছেলের নাম। তার মানে চিঠিটা নূরের ছিল না, অথচ শাস্তি নূরকে দেওয়া হয়ে গেছে। সাদাফ জানে না এই মুহূর্তে কি করবে। রাত বাজে 2টা। কোনোভাবে আর ঘরে মন টিকতে পারছে না। পাশের রুমে নূর হয়তো ছটফট করছে, কি করবে, কোন মুখে যে নূরের সামনে দাঁড়াবে সেটাও বুঝতে পারছে না। অতঃপর সিদ্ধান্ত নিল যাই হোক নূরের রুমে এখন যেতেই হবে, না হলে যে এখন দম বন্ধ হয়ে মরে যাবে। সাদাফ নূরের রুমে ঢুকতেই নূর যেন জেগে গেল। খুব বেশি একটা গভীর ঘুমে ছিল না, থেকে থেকে কান্না করছিল, জ্বরের ঘোরে ছিল। চোখ পিটপিট করে খুলে দেখলো সাদাফ রুমে ঢুকছে। সাদাফ এগিয়ে গিয়ে নূরের সামনে দাঁড়ালো। দেখলো নূরের চোখ হালকা খোলা। সাদাফ নূরের সামনে হাঁটু ভেঙে বসে নূরের গালে হাত রেখে জিজ্ঞাসা করলো, ব্যথা করছে খুব? আপনার জানতে হবে না। কার জানতে হবে তাহলে? যে খুশি সে জানুক, আপনি আমার রুম থেকে যান।
সাদাব বিছানায় উঠে জড়িয়ে ধরল নূরকে। নূর ছোটার জন্য এলোপাথারি হাত পা নাড়তে লাগলো। দুর্বল শরীর, তাই পেরে উঠল না নূর। ছাড়ো না অসভ্য নির্দয় লোক, কিসের অধিকার ফলাতে আসেন বারবার? বলল নূর। সাদাব বলল, প্রতিবেশীর হক, তো রমেশের জড়িয়ে ধরার হক সবার আগে আমার। বেশি নড়লে আরেকটা চোর খাবি। চুপচাপ বুকে থাক। সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দে। বলেই নূরের গালে চুমু খেলো সাদাব। ব্যথায় নূর কুকিয়ে উঠল। সাদাব ধীরে ধীরে ছোট ছোট চুমু খেতে লাগলো নূরের গালে। বিকাল 5টায় অফিস থেকে এসে পড়েছে সাদাব। মিটিং নেই, তাই তাড়াহুড়ো করে চলে এসেছে। নূরের শরীর ভালো ছিল না। গতকাল থাপ্পড়টা বেশ জোরে লাগায় এখন পর্যন্ত জ্বর ছাড়েনি। রাতের বেলা যদিও নূরকে বুকে নিয়ে একটু শুয়েছিল, কিন্তু ভোরবেলা আবারও নিজের রুমে চলে আসতে হয়েছে। জ্বর খুব একটা কমেনি নূরের। ফজলুর রহমান সাদাবকে তড়িঘড়ি করে ভিতরে ঢুকতে পানি খেতে দেখে। সামনে এগিয়ে এলেন, তারপর বললেন, কিরে, কতদিন পার হয়ে গেল, তোর বিয়ের প্রস্তাব তো এলো না? মেয়ে না হয় নাই আসতে পারে, লজ্জা পেতে পারে, আমাদেরকে বল, আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাই। সাদাব বলল, বিয়ে হবে সামনের মাসে, এখনো 22 দিন সময় আছে। 21 দিনের মধ্যে যে দিনই মেয়ে প্রস্তাব নিয়ে আসবে তার পরের দিনই বিয়ে হয়ে যাবে, সমস্যা নেই। মানে কি, প্রিপারেশনের একটা ব্যাপার আছে না? বিয়ে কি হুটহাট হয়? সাদাব বলল, আমার বিয়ে হুটহাট হবে, সমস্যা নেই। যেদিন মেয়ে এসে বলবে আপনার ছেলেকে বিয়ে করতে চাই, ঠিক তার পরের দিনই বিয়ে হয়ে যাবে। প্রয়োজন পড়লে যত অনুষ্ঠান করার বিয়ের পর করেও কোনো সমস্যা নেই। মেয়ে তোর পালিয়ে যাচ্ছে না, এখানেই আছে। ফজলুর রহমান অবাক হয়ে বললেন। মানে এখানে আছে মানে? সাদাব পানি খেয়ে বলল, মানে বিয়ের পর তো এখানে থাকবে, পালিয়ে তো আর যাবে না, যত ইচ্ছা অনুষ্ঠান করতে পারবে। বলেই পানি খেয়ে সাথে সাথে উপরে উঠে গেল। উপরে উঠে নূরের রুমে দরজা চাপানো দেখে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল সাদাব। ঢুকেই দরজা বন্ধ করে দিল। নূর ঘুমিয়েছিল না, আধো জাগনাই ছিল। হঠাৎ হুড়মুড়িয়ে সাদাবকে রুমের ভিতরে ঢুকতে দেখে নূর শোয়া থেকে উঠে বসলো। বসে গায়ের কাপড় চোপড় ঠিক করতে লাগলো। নূরের দিকে তাকিয়ে দেখলো মুখটা কেমন মলিন হয়েছে, আর থাপ্পড়ের দাগ এখনো স্পষ্ট। সাদাব ধীরে ধীরে এগিয়ে এলো নূরের কাছে, চোখে পানি টইটুম্বর। বুঝতে পারছে সাদাফকে দেখে নূর অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো, ফিরেও তাকালো না সাদাফের দিকে। এদিকে নূরের ঠোঁট দুটি ছোট বাচ্চাদের মতো উল্টিয়ে আছে। বুঝতেই পারছে আর একটু হলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিবে নূর। সাদাফ নূরের কাছে এসে বসলো। বসে বলল, আমার দিকে তাকানোর। নূর তাকালো না, চুপচাপ অন্যদিকে মাথা ঘুরিয়ে রাখলো। সাদাফ আরও বেশ কয়েকবার ডাকলো। নূরের একই অবস্থা, সাদাফের দিকে ফিরেও তাকাচ্ছে না। এদিকে চোখের পানি যে কোনো মুহূর্তে নিচে পড়ে যাবে। সাদাফ বলল, আর একবার ডাকবো, যদি ফিরে না তাকাস আমি ভয় ভয় কিছু করে ফেলবো। গত রাত থেকে চেষ্টা করছি, একটি কথা শুনতেছিস না তুই আমার। বলেছি ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। সত্য মিথ্যে যাচাই না করে তোর উপর আমি অন্যায় করেছি। আমিই তো করেছি, অন্যায় তো করেনি। আমার এইটুকু ভুল তুই সহ্য করতে পারছিস না? শাস্তি দিতে চাস? চুপচাপ থেকে আমাকে শাস্তি দিবি? তা হবে না, আমার সাথে কথা বলতে হবে। কথা না বললে আমি এখন ভয় ভয় কিছু করে ফেলবো। শেষবার মতো বলছি, আমার দিকে তাকা। নূরেরও অভিমান হয়েছে এভাবে সবার সামনে হঠাৎ করে এত জোরে থাপ্পড় মারল। যাকে নূর এত ভালোবাসে সে শুধু শুধু এসে নূরের গায়ে এভাবে আঘাত করবে, নূর কোনোদিনও এটা কল্পনাও করেনি। আঘাতটা নূরের হৃদয়ে গিয়ে লেগেছে, তাই নূর চুপচাপ রইল, ফিরে তাকালো না সাদাফের দিকে। হঠাৎ দেয়ালে ঘুষি মারার শব্দে নূর ফিরে তাকালো দেয়ালের দিকে। দেখলো দেয়ালে হাতের রক্ত লেগে আছে। সাদাফের হাত চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, হাত যেন কাঁপছে। মাত্রই দেয়ালে ঘুষি মেরেছে সাদাফ। নূর সাথে সাথে দৌড়ে এসে সাদাফের হাত ধরে চোখের পানি যেন ধরে রাখতে পারলো না। নূর ঝরঝরিয়ে সব চোখের পানি ছেড়ে দিল। সাদাফের হাতের দিকে তাকিয়ে নূরের যেন কলিজাটা শুকিয়ে গেল। কিভাবে রক্ত পড়ছে, ফ্লোরে ভেসে যাচ্ছে রক্তে। নূর হাতটা বুকের কাছে নিয়ে ফু দিতে লাগলো আর সাদাফের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কেন এমন করলেন? আমি তো আপনাকে বলিনি এরকমটা করতে। কত রক্ত বেরোচ্ছে দেখুন তো, নিশ্চয়ই কষ্ট হচ্ছে আপনার, খুব ব্যথা করছে নিশ্চয়ই। বলেই আবার সাদাফের হাতে ফু দিতে লাগলো বোকানুর, যেন ফু দিলে সমস্ত ব্যথা গায়েব হয়ে যাবে সাদাফের। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। এইভাবে কিছু রক্ত ঝরিয়ে যদি নূরের রাগ কমানো যায়, তাহলে এরকম শত শত ফোঁটা রক্ত ঝরানো মঞ্জুর সাদাফের। এদিকে দরজা নক করছে হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। এমন হুড়মুড় করে সাদাফ অফিস থেকে এসে নূরের রুমে ঢুকেছে। ফজলুর রহমানের সন্দেহ হচ্ছে নূরের কিছু হয়েছে কিনা। উপরে এসে রুমে দরজা বন্ধ পাবার সাথে সাথেই নক করবে। এমন সময় দেয়ালে কিছু একটা জোরে ঘুষি বা কিছু শব্দ পেয়েছে, যার কারণে এখন দরজায় জোরে জোরে নক করছে হুমায়ুন রহমান।
ফজলুর রহমান মনে মনে চিন্তা করছেন কি এমন হয়েছে দরজা লাগিয়ে রেখেছে আর ভেতরে কিসের শব্দ হলো। মনে হলো কেউ দেয়ালে সজোরে ঘুষি মারল। নূরেরও মনে হয় কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। বাবার মন উতলা হয়ে উঠল, জোরে জোরে দরজা নক করতে লাগলো, বলতে লাগলো, বাবা সাদাব, তাড়াতাড়ি দরজা খোল। কি হয়েছে সাদাব, তাড়াতাড়ি দরজা খোল। সাদাব চুপচাপ দাঁড়িয়ে রইল। নূর এগিয়ে গেল দরজার কাছে। দরজা খুলে দরজা সাইডে দাঁড়ালো। রুমের ভিতরে প্রবেশ করলো হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। হঠাৎ করে এত রক্ত দেখে, দেয়ালে রক্ত দেখে সাথে সাথে সাদাফের দিকে তাকালো। দেখলো হাত দিয়ে ঝরঝরিয়ে রক্ত পড়ছে। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান দুজনেই সাদাফের দিকে দৌড়ে গেল। হুমায়ুন রহমানের যেন কলিজাটা কেঁপে উঠল। নিজের আদরের প্রিয় সন্তানের হাত থেকে এভাবে রক্ত ঝরছে দেখে যেন উনি সহ্য করতে পারছেন না। সাথে সাথে সাদাফের হাত নিজের হাতে নিয়ে পড়ল। কি হয়েছে? আমার বাবার হাত থেকে এত রক্ত পড়ছে কেন? ফজলুর রহমানও যেন পাগল প্রায় হয়ে গেলেন। নিজের আদরের ভাতিজার চুপচাপ দাঁড়িয়ে আছে, এরকম রক্ত পড়ছে। উনিও দিশেহারা হয়ে গেলেন সাদাফের হাত দেখে। ফজলুর রহমান ও হুমায়ুন রহমান ছেলের এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। ফজলুর রহমান তো বললেন, কি রে, কি হয়েছে বাবা? হঠাৎ করে এরকম কেন করলি? কি করেছে নূর? কিছু করেছে? অন্যায় করেছে? আমাকে বল, নিজেকে শাস্তি দিতে গেলি কেন? সাদাফ নীরব রইল। হুমায়ুন রহমান এখনো ছেলের হাতটা হাতে নিয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। পুরুষ মানুষ হুমায়ুন রহমান কাঁদতে পারছেন না, তারপরও চোখের কোণে জল জমা হয়েছে। ছেলের এমন রক্তাক্ত হাত উনি সহ্য করতে পারছে না। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে নিচ থেকে সবাই ছুটে এলো। নওরিন, আফরোজ, সামিহা বেগম, সাইমন এবং রিমা সবাই দৌড়ে এসে অবস্থা দেখে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। রিমা দৌড়ে এসে বলল, ভাইয়া, কি হয়েছে হাতে? কিভাবে এত রক্ত পড়ছে? দেয়ালে ঘুষির কারণে হয়তো এত রক্ত পড়তো না। দেয়ালে একটা আয়নার ফটো ফ্রেম ঝুলানো ছিল। ঘুষিটা সেখানে গিয়ে লেগেছে এবং গ্লাস ভেঙে হাতে ঢুকে যাওয়ার কারণে এত রক্ত ঝরছে। সবার অবাক চাহনি এবং প্রশ্ন এড়িয়ে হঠাৎ করে সাদাফ রুম থেকে হনহনিয়ে বের হয়ে গেল। শুধুমাত্র নওরিন, আফরোজ, সাইমন, রিমা, সামিহা বেগম, নূর জানে সাদাফ কেন এরকম করছে। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান নিজ নিজ স্ত্রীর দিকে তাকালেন, বললেন, আমার কাছ থেকে কি কিছু লুকাচ্ছিস? সত্য করে বল, কি হয়েছে এই 2 দিন? বাধ্য হয়ে নওরিন, আফরোজ সবকিছু খুলে বলল, গতকালকের কথা এবং নূরের জ্বরের কথা। ফজলুর রহমান নূরের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন গালে 5 আঙ্গুলে দাগ এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু কেন থাপ্পড় মেরেছিল নূরকে এটা এখনো পর্যন্ত কেউ জানে না। ফজলুর রহমান ভাইয়ের রাগ থেকে সাদাফকে বাঁচাতে বললেন, সাদাব যেহেতু শাসন করেছে, অবশ্যই কোনো কারণ ছিল ভাইজান। সাদাবকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না। তাছাড়া যথেষ্ট হয়েছে। ছেলেটা হাত থেকে রক্ত পড়ছে, ওকে তাড়াতাড়ি ড্রেসিং করাতে হবে, না হলে যে আরো ক্ষতি হয়ে যাবে বড়। সাইমন, তাড়াতাড়ি ডাক্তারকে কল দে, বল হাত কেটে গিয়েছে, ড্রেসিং করাতে হবে। ভাবি, আপনি সাদাবের রুমে যান, আর দয়া করে এসব বিষয়ে কোনো প্রশ্ন করবেন না। যা হওয়ার হয়েছে। নূর অবশ্যই কিছু করেছে, না হলে সাদাব এভাবে গায়ে হাত তুলতো না। আমরা সবাই জানি সাদাব নূরকে কতটা আদর করে, কতটা কেয়ার করে। হুমায়ুন রহমান অবাক হয়ে গেলেন যে নূরকে ছাড়া সাদাফের চলে না। নূরকে মুখ ফুটে একটা কটু কথা বলে না, সেই নূরকে থাপ্পড় মেরেছে। কি এমন হয়েছিল আর এখনই বা কি হয়েছে? নিজের হাত এভাবে ক্ষতবিক্ষত করে ফেলেছে ছেলেটি। ও যতই ঠোঁটকাটা থাকুক না কেন, সাদাফ তার অতিশয় ভদ্র বাচ্চা, এটা উনি জানে। অনেক ভালো ছেলে, কখনো কারো কোনো ক্ষতি করে না সাদাফ। তাহলে কি এমন হতে পারে? দুজনের মধ্যে কি বিয়ে নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয়েছে কিনা সবকিছু জানতে হবে। আগে ছেলেটার হাতে ড্রেসিংটা সম্পূর্ণ হোক। এদিকে নূরের কান্না যেন থামছে না। কান্না করতে করতে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, ওনার হাত থেকে অনেক রক্ত ঝরছে, অনেক জোরে ঘুষি মেরেছে দেয়ালে, দেখো দেয়ালেও এখনো রক্ত লেগে আছে। তাড়াতাড়ি ডক্টরকে আনো, না জানি কত কষ্ট হচ্ছে ওনার। বলেই আবারও কান্না করে দিল নূর। সন্ধ্যায় ডাক্তার এসে ড্রেসিং করে দিয়ে গেছে এবং জানিয়েছে প্রচুর ব্যথা হবে। ওষুধ দিয়ে গেছে, 2 দিন রেস্ট নেওয়ার জন্য বলেছে। 2 দিন সাদাফ অফিস যাবে না। কেউ আর সারাদিন এই ব্যাপার নিয়ে কোনো কথা বলেনি। কেউ ওর কাছে আর কিছু জানতেও চায়নি। রাতে ডিনারের সময়ও নিচে যায়নি সাদাফ। খাওয়ার জন্য বলতেই পারে, খাবে বলে শুয়ে পড়েছে। কারোর সাথে কথা বলতে চাচ্ছে না সাদাফ। এদিকে রাত 11টা বেজে গেল, ছেলেটা এখনো ডিনার করে ওষুধ খাচ্ছে না, দরজা লাগিয়ে শুয়ে আছে। তাই নওরিন, আফরোজ বাধ্য হয়ে নূরের কাছে এসে বলল। নওরিন, আফরোজ কথাটা বলে তাকিয়ে রইল নূরের দিকে। দেখে বোঝা যাচ্ছে কয়েক ঘন্টা এক নাগাড়ে কান্নার ফলে চোখ মুখ ফুলে গিয়েছে। নিশ্চয়ই দুজনের মধ্যে এমন কিছু হয়েছে যার কারণে ছেলেটা এরকম পাগলামি করে বসেছে।
তাই মনে মনে ভাবলেন। তাই নূরের মাথায় হাত রেখে বললেন, যা। নূর বলল, আমার উপর আরো রাগ করবে, বকা দিবে। যদি রাগ করে আবার নিজের উপর ক্ষতি করে বসে কোনো, তখন? নওরিন আফরোজ বললেন। কথা বলে নূরকে দাঁড় করিয়ে খাবারটা হাতে নিয়ে নূরকে সাদাফের রুমের সামনে এনে বলল। নূরের গালে হালকা চুমু খেয়ে বলল। তারপর নওরিন আফরোজ নিচে নেমে আসলেন। নূর মনে মনে সাহস করে কোনো মতে দরজা দুবার নক করলো। সাদাফ জানে এই মুহূর্তে শুধুমাত্র নূর এসেছে, অন্য কেউ না, তাই প্রথমে কোনো সাড়া দিল না। কিন্তু নূর কয়েকবার একাধারে নক করার কারণে সাদাফ ধীরে ধীরে উঠে দরজা খুলে আবারও বিছানায় গিয়ে মাথায় হাত রেখে শুয়ে পড়ল। নূর সাহস করে খাবার ট্রেটা বিছানার কাছেই টেবিলে রেখে সাদাফের বেডে সাদাফের পাশে বসলো। বসে বলল, উঠুন, খাবেন। বড় মা খাবার পাঠিয়েছে আপনার জন্য। সবাই দুশ্চিন্তা করছে, তাড়াতাড়ি উঠুন, খাবেন। সাদাফ মাথা থেকে হাত সরালো না, কপালের উপর হাত থাকা অবস্থায় বলল, বিরক্ত করবি না, খাবার এনেছিস, রেখে চলে যা। আমার যখন ইচ্ছে হবে তখন খাবো। নূর সাহস করে বলল। না, আমার সামনে খাবেন। আমি কি করে বুঝবো আপনি খেয়েছেন? সাদাফ কপাল থেকে হাত নামিয়ে নূরের দিকে অবাক হয়ে তাকালো। তারপর বলল, তোকে কেন বুঝতে হবে আমি খেয়েছি কি খাইনি? আমার খাওয়া হোক বা না হোক, তাতে তোর কি আসে যায়? নূর বলল, এভাবে কথা কেন বলছেন? আপনার তো ডান হাত কেটেছে, নিশ্চয়ই অনেক ব্যথা। আপনি তো উঠে বসুন, আমি খাইয়ে দিচ্ছি। একা একা কি করে খাবেন আপনি? সাদাফ আর তর্ক করতে চাইল না। এমনি সারাদিন না খাওয়া, তার উপরে ওষুধ খাবে, তাই চুপচাপ উঠে বসলো। আর দেখতেও চাইলো নূর কি করে। নূর চুপচাপ খাবারের প্লেট সামনে এনে মেখে সাদাফের মুখের সামনে ধরলো। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। হঠাৎ মুখের সামনে খাবার ধরে থাকা অবস্থায় নূর জিজ্ঞাসা করলো, কেন শুধু শুধু নিজের হাতে নিজে কষ্ট দিলেন? সাদাফ বলল, এই হাত অন্যায় করেছে। তুই যে আমাকে ক্ষমা করতে পারছিলে না, তাই নিশ্চয়ই শাস্তি দিলাম। নূর বলল, আমি কি বলেছি আমি আপনাকে শাস্তি দিতে চেয়েছি? আমার তো অভিমান হয়েছিল। আপনি তো অন্যভাবে আমার অভিমান ভাঙাতে পারতেন। সাদাফ বলল, কাছে আয়, এখন ভাঙিয়ে দিই। হ্যাঁ, সাদাফ এক মুহূর্ত আর দেরি করলো না, সাথে সাথে দুই হাতের আঁচলে নূরের মুখ চেপে ধরে নূরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। নূরের হাতে ভাত ছিল, সেই ভাত মাটিতে পড়ে গেল। প্লেটটা কোনো মতে নিচে রাখলো। নূর সেই তরকারি মাখা হাত দিয়ে সাদাফের কলার দুটো খামচে ধরলো। এমন অতর্কিত চুমুর জন্য প্রস্তুত ছিল না নূর। সাদাফ যেন শুধু চুমু খাচ্ছে না, নিজের সমস্ত আবেগ, ভালোবাসা, ইমোশন উগড়ে দিচ্ছে নূরের ভেতর যেন একটু একটু করে। এই শাড়িটা তো খুব সুন্দর বড়াম্মু। তোর পছন্দ হয়েছে? ঠিক আছে তাহলে, তুই নিয়ে যা। আয়, তোকে শাড়িটা সুন্দর করে পরিয়ে দে। সামিহা বেগম অবাক হয়ে তাকালেন নওরিন আফরোজের দিকে। কারণ গতকালেই কথা হচ্ছিল শাড়িটা নওরিন আফরোজ তার ছেলের বউ অর্থাৎ সাদাফের বউয়ের জন্য রেখেছে। তাহলে নূরকে পরিয়ে দিতে চাইলো কেন? তার মানে কি নওরিন আফরোজ মনে মনে নূরকে পছন্দ করে? যদি এমন হয় তাহলে সামিহা বেগমের থেকে খুশি আর কেউ হবে না। উনি এটাই চেয়েছিলেন, সবাই খুশি খুশি নূরকে যদি সাদাফের বউ হিসেবে মেনে নেয় তাহলে উনি অনেক খুশি হবে। নূর সারাক্ষণ ওনার চোখের সামনে থাকবে। নূরের শ্বশুরবাড়ি বাবার বাড়ি একটাই হবে, কেউ ওকে কিছু বলতে পারবে না। কোনো ভুল ত্রুটি হলে কিছু খারাপ বলতে পারবে না। এর চেয়ে আর বেশি ভালো কি হতে পারে? নূরকে শাশুড়ি হয়ে নয় মা হয়ে সবকিছু বুঝিয়ে দিবে। এরকম একটা পরিবার পেলে ওনার তো আর কোনো টেনশনই থাকবে না। আর সাদাফের মতো একটা জামাই পাওয়া যে ভাগ্যের ব্যাপার। সাদাফকে ওনার খুবই পছন্দ, যেমন দেখতে শুনতে ভালো, সেরকম আচার ব্যবহার, ব্যক্তিত্ব, সব দিক থেকে সাদাফ যেন 100-তে 100। নূর খুশি খুশি নওরিন আফরোজের কাছ থেকে শাড়ি পরতে লাগলো। শাড়ি পরানো শেষ হলে নওরিন আফরোজ নূরকে ছোট্ট একটা ঘোমটা দিয়ে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। দাঁড় করিয়ে সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, দেখ সামিহা, পুরো একটা পরি বউয়ের মতো লাগছে, তাই না? সামিহা বেগমের মেয়ে, তাই ওনার চোখে ভালো লাগবে। কিন্তু নওরিন আফরোজ যে শাড়িটা পরিয়ে নূরকে পরিব বলছে, সামিহা বেগম মনে হয় বুঝতে পারলেন উনি সাদাফের জন্যই বলছে। খুশি খুশি এসে সামিহা বেগম নওরিন আফরোজের কাছে বললেন, ভাবি, এই শাড়িটা তুমি নূরকে দিলে? নওরিন আফরোজ সামিহা বেগমের প্রশ্ন বুঝতে পেরেছে। নূর যেন কিছু বুঝতে না পারে, তাই উত্তর দিল, হ্যাঁ দিলাম। তোর কোনো সমস্যা আছে? আপত্তি আছে যদি আমি নূরকে শাড়িটা দিই? সামিহা বেগম সাথে সাথে খুশি হয়ে জড়িয়ে ধরলেন নওরিন আফরোজকে। তারপর বললেন, আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। আপনার মেয়েকে আপনি শাড়ি দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই ভাবি। দুজনেই ঠিকই বুঝতে পারলেন ওদের মধ্যে আসলে কিসের আদান প্রদান হলো বা কি কথা হলো। নূর বোকার মতো মা ও বড় আম্মুর কথা শুনতে লাগলো। একটা শাড়ি নিয়ে দুজনের কথোপকথনও কিছুই বুঝতে পারছে না, শুধু আয়নায় নিজেকে দেখতে লাগলো। এভাবে ওইভাবে ঘোমটা দিয়ে আসলে নূরকে ছোট্ট একটা বইয়ের মতো লাগছে।
আচ্ছা, সাদাব ভাই যখন দেখতে পারবে নূরকে এই শাড়িটা পরায়, সাদাব ভাইয়ের রিয়াকশন কেমন হবে? ওর খুব আনন্দ হচ্ছে, আজকে সাদাফের সামনে এই শাড়িটা পরেই যাবে। সাদাব আজ ফিরতে রাত হয়ে গেছে, রাত বাজে 10টা। সবার অলরেডি ডিনার শেষ, প্রত্যেকে যার যার রুমে চলে গেছে। সাদাফ একটা পার্টিতে গিয়েছিল, সেখান থেকে ডিনার করে এসেছে, যার জন্য ওর জন্য কেউ অপেক্ষা করেনি। সাদাফ রুমে ঢুকে দরজা খুলে লাইট অন করে যেন টাসকি খেলো। সামনে খাটে বসে আছে নূর শাড়ি পরে, শাড়িটা যে ওর মায়ের এবং খুব পছন্দের তা চিনতে অসুবিধা হলো না সাদাফের। লাল একটা বেনারসি শাড়ি দেখতে নূরকে ঠিক বইয়ের মতো লাগছে। সাদাফ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, নিঃশ্বাসটা ভারী হয়ে গেল, যেন নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে সাদাফের। নূর ধীর পায়ে হেঁটে এসে সাদাফের সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, সাদাব ভাই, আমাকে কেমন লাগছে এই শাড়িতে, দেখুন তো। শাড়ি পরছিস কেন? তোকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম না? বড় মা পরিয়ে দিয়েছে আর বলেছে আমায় পরি বউয়ের মতো লাগছে। শাড়ি পরে বউ সেজে আমার খাটে বসে থাকতেও কি তোর বড় মা শিখিয়ে দিয়েছে? না, তাহলে? নূর মুচকি হেসে বলল, আমি নিজেই বসেছি। বাসরাত প্র্যাকটিস করতে বসেছিস? আমি রেডি। কিসের জন্যে? বাসর প্র্যাকটিস করার জন্য, শুধু প্র্যাকটিস করবার কিছু না। নূর আমতা আমতা করে বলল। কি বাজে কথা বলছেন? সাদাব বলল, ওমা, শাড়ি পরে বিছানায় বসে যে বসে আছিস আর আমি জামাই হতে চাইলেই দোষ? আমি কখন বললাম আমি বসেছি? বড় মা শাড়িটা পরিয়ে দিয়েছে, আমি এসে মাত্র খাটে বসেছি আর অমনি আপনি রুমে ঢুকেছেন। সাদাব বলল, ওমা, তাই এত ইনোসেন্ট তুই? তাহলে লাইট জ্বালে বসিস নি কেন? লাইট জ্বালাতাম এমন সময় আপনি, মানে আমি টের পেয়েছি আপনি আসছেন, তাই চুপচাপ খাটে বসেছিলাম। শাড়ি পরেছি ভেবেছি আপনাকে সারপ্রাইজ দেবো তাই। তাই সারপ্রাইজ দেওয়ার জন্য বসেছিস? সারপ্রাইজ পেয়েছে, এখন আবার অন্য কিছু মন চেয়েছে, এটাও দিয়ে দে। বলল সাদাব। অন্য কিছু মানে? অন্য কিছু কি? বলল নূর। সাদাব আর চোখে তাকালো নূরের দিকে, তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো। নূর বুঝতে পারছে না, বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বলে যে রুম থেকে বের হয়ে যাবে অমনি সাদাব ভালো হাত দিয়ে নূরের শাড়ির আঁচল টেনে ধরল। নূর সেফটি পিন লাগিয়ে শাড়ির আঁচল আটকে রাখেনি, তাই সাদাব ধরার সাথে সাথে শাড়ির আঁচল বুক থেকে খসে নিচে পড়ে গেল। আঁচলের একটা অংশ সাদাফের হাতে আর শাড়ির কয়েকটা কুচি খুলে নিচে অলরেডি পড়ে গিয়েছে। নূর সাথে সাথে শাড়ির কুচি আটকানোর জন্য একটু নিচে ঝুঁকে বসলো। সাদাফ নূরের দিকে তাকিয়ে যেন বরফের ন্যায় জমে গেল, শরীরের প্রতিটা রক্তকণা মনে হয় হিম বরফের মতো জমে গিয়েছে। নূরের শাড়ির আঁচলের একটা অংশ এখনো সাদাফের হাতে, অথচ নূরের বুকে শাড়ির আঁচল নেই। নূরের গায়ে ব্লাউজটি নওরিন আফরোজের বিয়ের সময়কার, তখন নওরিন আফরোজেরও বয়স 15 বছরই ছিল, তাই নূরের গায়ে সুন্দর ফিটিং হয়েছে। নূরের স্পষ্ট বক্ষ ভাঁজ দেখে সাদাফ শুকনো ঢোক গিলছে। নূর এখনো কিশোরী একটা মেয়ে, যুবতী হয়ে ওঠেনি, অথচ শরীরের অবয়ব দেখে এখনই যেন সাদাফ নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না। এক দৃষ্টিতে তাকিয়েছে নূরের দিকে, কিন্তু নূর এতটাই বেসামাল, নূর জানেও না কিভাবে নিজেকে সামলাতে হবে। বোকা নূর শাড়ির কুচি সামলানোতে ব্যস্ত, অথচ যেটা সামলানোর প্রয়োজন ছিল সেটা সে সাদাফের হাতে। নূরের যেন সে খেয়াল নেই। নূর শাড়ি কোনো মতে গুছিয়ে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে সাদাফের দিকে তাকিয়ে নূর বুঝতে পারলো নূরের বুকে কোনো শাড়ির আঁচল নেই। নূর যেন বোকা হয়ে গেল, অমনি কতক্ষণ তাকিয়ে থাকলো, তারপর নিজের বোকামি বুঝতে পেরে সাথে সাথে উল্টো দিকে ঘুরে গেল। ঘুরতে গিয়ে শাড়ির আরো কয়েকটা কুচি খসে পড়লো। সাদাফ উপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর ধীরে ধীরে হেঁটে এসে শাড়ির আঁচলটা দিয়ে নূরের পেছন থেকে নূরকে জড়িয়ে ধরে নূরকে ঢেকে দিল। নূরে জোরে জোরে শ্বাস উঠানামা করছে, যার সাথে উঠানামা করছে নূরের বুক। সাদাফ নিজের হাতে তাই স্পষ্ট অনুভব করছে নূরের বুকের ওঠানামা। সাদাফের যেন প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শিহরণ পেতে শুরু করলো, লোমগুলো দাঁড়িয়ে গেল। সাদাফের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে নূরের কাঁধে। নূরের দেহ মন যেন শিহরিত হতে লাগলো সাদাফের প্রতিটা স্পর্শে। সাদাফের হাতের উষ্ণ স্পর্শে নূর যেন মোমের মতো গলে যাচ্ছে। সাদাফের স্পর্শ যেন এখন নূরের কাছে আগুনের মতো মনে হচ্ছে। নূর ছটফট করে উঠল, যেন একবার সাদাফের হাত থেকে ছাড়া পেতে চাইলেও সাদাফ ধীরে ধীরে নূরের কানের কাছে নাক ঘষতে ঘষতেই বলল, এভাবেই থাক, নড়াচড়া করিস না, আমার বুকে থাক, তোকে অনুভব করতে দে। আজ মন ভরে তোকে অনুভব করতে চাই। রাত বাজে 11টা, এখনো রুমে কেউ ঘুমায়নি। হুমায়ুর রহমান বিছানার এদিক ওদিক করছিলেন। নওরিন আফরোজ বিছানায় বসে বললেন, হ্যাঁ, আপনাকে যে কয়েকদিন আগে একটা কথা বললাম, কি চিন্তা ভাবনা করেছেন আপনি? হুমায়ুন রহমান বলল। কোন ব্যাপারে? নওরিন আফরোজ বিরক্তি ভরা চোখে বলল, ন্যাকামি করবেন না, আপনি ভালো করে জানেন কোন ব্যাপারে কথা বলতে চাচ্ছি আমি। হুমায়ুন রহমান একটু নড়ে চড়ে উঠলেন, তারপর বিছানায় উঠে বসলেন। গম্ভীর চিন্তা মগ্ন অবস্থায় বললেন, আচ্ছা সাদা, নূরকে কেন চর মেরেছে তুমি বলতে পারবে? নওরিন আফরোজ গম্ভীরভাবে উত্তর দিলেন, না,
তবে এতটুকু জানি এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। যদি নাই হতো তাহলে নূর কেঁদে কেঁদে আপনার কাছে বিচার দিত, নালিশ করত। যেহেতু কোনো নালিশ করেনি, বিচারও দেয়নি, তার মানে এটাও ওদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। ওদের দুজনের মধ্যেই থাকতে দিন। আর তাছাড়া আমি নূরের চোখে সাদাবের জন্য ভালোবাসা দেখতে পারি, যা আপনারা পুরুষ হয়তো ওকে ছোট বাচ্চার নজরে দেখেন, তাই বুঝতে পারেন না। নূর সাদাফকে সবসময় অধিকার দিয়েই কথা বলে। হয়তো খেয়াল করলে দেখবেন সাদাফ বিয়ের কথা বললে নূর কীরকম উত্তর দেয়, কেমন রিয়াকশন দেখায়। ও কিন্তু চায় না সাদাফ বিয়ে করুক। আর আমার কেন যেন মনে হয় সাদাফ বারবার বলে পাত্রী নিজে এসে বিয়ের প্রস্তাব দেবে। সেই পাত্রী আর কেউ না, আপনার মেয়ে, আদরের মেয়ে নূর। হুমায়ুন রহমান সবগুলো কথাই মনোযোগ দিয়ে শুনলেন। গত কয়েকদিনে নূরের আচরণ ওনার কাছে অবাক লেগেছে, তবে ফজলুর রহমানের সাথে কথা বলতে হবে। নূরকে যতই আদর করুক, যতই মেয়ে বলুক, আসলে তো নূরের জন্মদাতা পিতা ফজলুর রহমান, তাই ওর সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। তারপর বিছানায় শুয়ে নওরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি আগামীকাল ফজলুরের সাথে কথা বলবো, দেখি ও কি বলে। নওরিন আফরোজ খুশিতে গদগদ হয়ে বললেন, সত্যি করে বলবেন? তবে কিন্তু আমি সামিয়ার সাথে কথা বলে ফেলেছি। সামিয়া কিন্তু সাদাবকে খুব পছন্দ করে, মেয়ের জামাইয়ের মতোই দেখে। হুমায়ুন রহমান অবাক হয়ে তাকালেন স্ত্রীর দিকে, তারপর বললেন, তোমরা মহিলা মানুষ পারো বটে, যা আমরা চিন্তা ভাবনাও করতে পারছি না তা নিয়ে তোমরা কথা বলে ফেলেছো অলরেডি। ঘুমাও এখন, কাল কথা বলবো ফজলুরের সাথে। বলে ঘুমিয়ে পড়ল হুমায়ুন রহমান। সাথে সাথে বিছানায় শুয়ে পড়ল নওরিন আফরোজ। এদিকে সামিহা বেগম অনেকক্ষণ ধরে উসকুস করছে বিছানায় কিছু একটা বলার জন্য। ফজলুর রহমান বুঝতে পারলেন। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বললেন, কি বলবে বলে ফেলো না, এমন উসকুস করছো কেন? সামিহা বেগম স্বামীর দিকে তাকিয়ে বললেন, বলছিলাম যে সাদাফকে আপনার কেমন লাগে? ভাতিজা হিসেবে ভালো লাগে সেটা আমি জানি, আর আপনি এও জানেন সাদাফকে আমার খুব পছন্দ নূরের জন্য। কিন্তু আপনার কেমন লাগে আপনার কথা তো কোনোদিনও শুনলাম না। ফজলুর রহমান চিন্তায় পড়ে গেলেন। সাদাব সব দিক থেকেই ভালো, কিন্তু গতকালের ঘটনা উনি ভুলতে পারছেন না। কেন নূরকে এভাবে মেরেছিল সাদাব? নূর যদি অন্যায় করে থাকতো তাহলে তাদের কাছে এসে নালিশ না করে ওই রকম নূরকে থাপ্পড় মেরেছে কেন? তা না হয় বুঝলাম শাসন করতে পারে, কিন্তু নিজের হাতের ওই অবস্থা কেন করেছে? কি এমন হয়েছে হঠাৎ করে তার চিন্তা ভাবনায় আসলো? নূর বড্ড অবুঝ। ভবিষ্যতে যদি কখনো সাদাফের সাথে ওর বিয়ে হয়, নূর যদি কোনো অন্যায় করে নূরকে শাসন করবে এভাবে, নাকি নিজের উপর এভাবে কোনো ক্ষতি করে বসবে? সাদাফের এমন রাগ আগে তো কখনোই দেখেনি ফজলুর রহমান। কি এমন ঘটনা ঘটেছে বারবার চিন্তায় আসছে ফজলুর রহমানের। শত হলেও নূরের বাবা, মেয়ের স্বার্থটাই যে সবার আগে দেখা তার ধর্ম। তবে উনি এটা বুঝতে পারে নূর কোনো কিছু লুকাচ্ছে। নূর হয়তো অবচেতন মনে সাদাফের প্রতি আসক্ত হয়ে পড়ছে। গত কয়েকদিন ধরে সাদাফের বিয়ের করার কথা শোনার পর থেকে নূরের আচরণ ওনার কাছে কেমন যেন খাপছাড়া লাগছে। তাই ভাবলো আগে নূরের মনে কি চলছে সেটা উনি জানতে চায়, বুঝতে চায়, তারপর এসব নিয়ে কথা বলবে। রিমা ঘুমাতে যাচ্ছিল, এমন সময় মোবাইলের ফোনে রিংটোন দেখে ফোনটা হাতে নিল। ঠোঁটে খেলে গেল একটা মুচকি হাসি। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো কল দিয়েছে সাইমন। 2-3 রিং হওয়ার সাথে সাথে ফোন ধরে কিছু বলবে তার আগে ওপাশ থেকে সাইমন বলে উঠল, আজকে তুই আমার রুমে বিছানায় গুছিয়ে যাসটি কেন? বিছানায় এখনো ধুলাধুলি, আমি এসে দেখলাম এখনো ধুলোবালি, ঘুমাবো কি করে এখন? রিমা বিরক্ত হলো। ফোন ধরে কেন কাজের কথা বলতে হবে, তারপর বলল, আজকে যাওয়া হয়নি, দেখলেই তো ভাইয়ার কি অবস্থা, সবকিছু নিয়ে ব্যস্ত ছিলাম, একটু ছেড়েও তো নিতে পারো বিছানাটা। সাইমন বলল, ঠিক আছে, আজকের জন্য তোকে মাফ করলাম, আগামীকাল থেকে যেন এমন না হয়। আমি যেন আমার রুমে এসে সব কিছু ঠিকঠাক দেখি। সকালে একটা প্রেজেন্টেশন আছে আমার, খাবার চোপড় রেডি করে গিয়েছিলি? রিমা হাসলো, হেসে বলল, হ্যাঁ করেছি। সাইমনের মনে একটু দুষ্টু বুদ্ধি আসলো। তারপরে কিছুক্ষণ পর আমতা আমতা করে বলল, আমার আন্ডারওয়ার্ল্ড রেডি করেছিস? না মানে সবগুলো ধুয়ে বারান্দায় শুকিয়ে দিয়েছিলাম। আলমারিতে নিয়ে শুকিয়ে রেখেছিস? কোথায় রেখেছিস? সকালবেলা খুঁজে পাবো তো, নাকি আবার তোকে এসে বের করে দিতে হবে?
রিমা যেন লজ্জায় লাল হয়ে গেল। সত্যি সত্যি আন্ডারওয়্যারগুলো বারান্দা থেকে এনে আলমারিতে গুছিয়ে রেখেছে, আর একটা কাল সকালে পরবে সেটা প্যান্টের সাথে ভাঁজ করে রেখেছে। আমতা আমতা করে বলল, যেখানে রাখার সেখানে রেখেছি প্যান্টের সাথে, আর এখন থেকে এসব কাজ তুমি করে নিবে, আমাকে বলবে না। সাইমন মনে মনে হাসলো, তারপর বলল, বলবো না মানে? জীবনে বিয়ে করবো না, এত বড় একটা স্যাক্রিফাইস করে দিলাম কি নিজে আন্ডারওয়ার্ল্ড নিজে গুছিয়ে রাখার জন্য? এখন থেকে শুধু গুছিয়ে রাখবি না, এসে রুমে ধুয়ে দিয়ে বারান্দায় শুকিয়ে তারপর তারপর গুছিয়ে রাখবি। আমি এগুলো ধুতে পারবো না, তোর জন্য বিয়ে করবো না, স্যাক্রিফাইস করে দিয়েছি, সারা জীবন ব্যাচেলার থাকবো। তাহলে এইসব কাজকর্ম এখন থেকে তুই করবি। বিয়ে করলে যা যা বউ করতো তার সবগুলো কাজ এখন থেকে তুই করবি, সব মানে সব। লজ্জায় যেন রিমার চোখ কান সব লাল হয়ে গেল। সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো রিমা। মোবাইলটা কেটে সাথে সাথে বুকে ফোনটা নিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো, যেন আরেকটু হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। বাজে লোক, ছি, এত লজ্জা দিয়ে কথা বলে। মনে মনে ভাবলো রিমা। সাইমন ফোনটা সামনে ধরে দেখলো ফোন কেটে দিয়েছে, মুচকি হাসলো, এসে চুপচাপ বিছানাটা ঝেড়ে ঘুমাতে চলে গেল। এদিকে সাদাফের বুকের সাথে লেপ্টে দাঁড়িয়ে জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর। সাদাফের উষ্ণ স্পর্শে যেন নূরের মনের ভেতর উথাল পাতাল ঢেউয়ের মতো শুরু হয়ে গেছে। বুকের উঠানামা সাদাফ স্পষ্ট নিজের শরীরে নিজের হাতে অনুভব করতে পারছে। নূরের কাঁধে হালকা করে ঠোঁটের উষ্ণ পরশ দিয়ে বলল, তোকে বলেছিলাম না শাড়ি পরবি না? যেদিন শাড়ি পরবি আমি নিজ হাতে খুলে দেব। তাহলে তুই নিজে নিজে করলি কেন? এই শাড়িগুলোর অধিকার শুধু আমার। নূর সাথে সাথে দুই হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলল। লজ্জায় সাদাব পেছন থেকে নূরের দুই হাত সরিয়ে ধীরে ধীরে নূরকে দেয়ালের সাথে চেপে দাঁড় করিয়ে পিঠে দুটো চুমু খেলো। তারপর ঘোর লাগা কণ্ঠে বলল, তুই আমাকে এত জ্বালাচ্ছিস কেন? যখন তখন এসে জ্বালাচ্ছিস। চোখের সামনে থেকে জ্বালাস, চোখের আড়াল হলেও জ্বালাস, দিনে দুপুরে জ্বালাস, রাতে ঘুমের ঘরেও জ্বালাস। তোর দহনে পড়তে পড়তে যে আমি অঙ্গার হয়ে গেলাম নূর, সেটা কি তুই বুঝতে পারছিস না? নূর দেয়ালের সাথে হাত চেপে রাখা অবস্থায় বলল কাঁপতে কাঁপতে, আমি কি করে আপনাকে জ্বালালাম? এখন তাহলে চলে যাই, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার কেমন যেন লাগছে। তুই এইভাবে হুটহাট আমার চোখের সামনে এসে আমাকে যে কষ্ট দিস সেটা কি বুঝতে পারিস? নূরের কানের কাছে গালে নাক ঘষতে ঘষতে কথাটা বলল সাদাফ। সাদাফের উষ্ণ ছোঁয়ায় নূর যেন পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, আর সহ্য করতে পারছে না মেয়েটা। বলল, আমি চলে যাই তাহলে আপনার আর কষ্ট করতে হবে না। সাদাফ ঘোর লাগা কণ্ঠে বলল। তুই যাওয়ার বড় কষ্ট হবে, অনেক বেশি কষ্ট হবে। নূর বলল, তাহলে আমি কি করব? আর আমি চলে গেলেও কষ্ট হবে কেন? সাদাফ নূরের দিকে একটু হালকা আর চোখে চাইলো, চেয়ে ফিসফিস করে বলল, তুই যাওয়ার পর প্রত্যেকবার আমার রাত দুপুরে গোসল করতে হয়, এজন্য কষ্ট হবে। বোকা নূর সাথে সাথে প্রশ্ন করলো, কেন, কোথাও কি ময়লা লেগেছে? আমাকে বলেন, আমি ধুয়ে দিচ্ছি এক্ষুনি। সাদাফ নূরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। এই মেয়েকে কি সব বলছিল, এখন কি বুঝাচ্ছিল? সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, আমি এখন সত্যি বললে তুই দাঁড়িয়ে থাকতে পারবি? পরের দিন সকালে নাস্তার টেবিলে হুমায়ুন রহমান হঠাৎ করে সাদাফের দিকে তাকিয়ে বললেন, তোমাকে একটু বগুড়া যেতে হবে, সেখানে আমাদের যে ব্রাঞ্চ আছে সেখানে 1 সপ্তাহের মতো লাগবে, কিছু কাজ আছে, তারপর কাজ সেরে আসবে। সাদাফ ভদ্র ছেলের মতো তাকালো বাবার দিকে। মনে মনে সাদাফ জানে হয়তো সাদাফকে একটু দূরে সরাতে এই প্ল্যান করেছে তার বাবা, কিন্তু এই মুহূর্তে কিছু বলা যাবে না, কারণ অফিসের আসলে প্রয়োজন ছিল বগুড়ায়। কিন্তু সেখানে চাইলেও বাবা নিজে যেতে পারতেন বা অন্য কাউকে পাঠাতে পারতেন, অথবা ছোট বাবাও যেতে পারতেন, কিন্তু সেই জায়গায় সাদাফকে পাঠাতে চাইছে, তার মানে উনি সিচুয়েশনটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে চাইছে। সাদাফ সাথে সাথে বাবার দিকে তাকিয়ে বলল। নূর সাথে সাথেই মাথা তুলে তাকালো, একবার সাদাফের দিকে দেখলো। সাদাফ চুপচাপ খাচ্ছে। হুমায়ুন রহমান দিকে নূর তাকালো, তারপর মনে মনে ভাবলো 1 সপ্তাহ সাদাফ ভাইকে দেখতে পারবে না, তাহলে কি করে থাকবে নূর? নূর যে এখন 1 ঘন্টাও সাদাফকে না দেখে থাকতে পারে না। সকালটা আর ঠিক মতো নাস্তা করতে পারলো না নূর, বারবার শুধু সেটাই মনে আসছিল। সাদাফ 1 সপ্তাহের জন্য চলে যাবে, 1 সপ্তাহ নূর কি করে থাকবে? সাদাফ ভাই যদি নূরকে ভুলে যায়, 1 সপ্তাহ পরে এসে এমনও তো হতে পারে সেখানে সাবা আপুর সাথে আবারও দেখা হয়ে গেল, বা সাবা আপুকে সাথে করে নিয়ে গেল, অথবা সেখানে গিয়ে নতুন কোনো মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। দুনিয়াতে কত কিছুই তো হতে পারে। এমন কি হতে পারতো না সাদাফ ভাইয়ের না যাওয়া লাগতো?
এখানেই থাকতো সাদাব ভাই। সকাল থেকেই তাই মন খারাপ করে গোমরা মুখে বসে আছে নূর। বিকেল হয়ে গেল, নূর ড্রয়িং রুমে বসে আছে। কতক্ষণে সাদাব আসবে, সাদাবকে একটু দেখবে, রাতেই তো চলে যাবে বগুড়া। কিন্তু এখনো সাদাব আসছে না। নূরের কেমন যেন লাগছে, এখনই আনচান আনচান করছে মনের ভিতর। হুমায়ুন রহমান বসে চা খাচ্ছেন। ফজলুর রহমান এসে জয়েন করলেন। চা হাতে নিবে অমনি নূরের এরকম ছটফটানি দেখে ফজলুর রহমান বললেন, নূরমা, এদিকে আয় তো। কি হয়েছে? এত ছটফট করছিস কেন? এক জায়গায় একটু শান্ত হয়ে বস না। নূর চুপচাপ এসে বাবা ও বড় বাবার মাঝখানে বসে পড়ল। বসে একবার হুমায়ুন রহমানের দিকে তাকালো, কিন্তু কিছু বলতে পারল না। আরেকবার ফজলুর রহমানের দিকে তাকালো। ফজলুর রহমান বলল, কিছু বলবি? নূর আমতা আমতা করছে, কিছু বলবে। হঠাৎ বোমা ফাটালো নূর ঠাস করে। বাবার দিকে তাকিয়ে বলল, সাদাব ভাইয়ের জায়গায় তুমিও তো যেতে পারো বগুড়া। তোমরা তো সারাদিন বাসায় বসে থাকো, সাদাব ভাই এখানে থাকুক, এমনি হাত কেটে গেছে ওনার। ফজলুর রহমান মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন। যেখানে অপোজ করার কথা ছিল সাদাফে, সেখানে ওনার মেয়েই অপোজ করছে। সাদাফ যেন না যায়। নূর কি তাহলে আসলেই সাদাফের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছে যে এখন আর সাদাফের কিছু মুখ ফুটে বলতে হয় না? সাদাফের সব কথাগুলো নূর বলে দেয়। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকালেন। ফজলুর রহমানও ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন হুমায়ুন রহমানের দিকে। নূরের কথার কোনো উত্তর ফজলুর রহমান দিতে পারল না। ফজলুর রহমান বলল, মা, উপরে যাও, গিয়ে পড়তে বসো, সামনে পরীক্ষা। নূর আর কোনো কথা বলল না। একবার বড় বাবার দিকে অসহায় দৃষ্টিতে চাইল। হুমায়ুন রহমান চুপ করে গেলেন। নূর হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলল, ও বাবা, তুমি বলো না বাবা যাক, ওনার তো হাত কেটে গিয়েছে, হাতে না জানি কত ব্যথা, ভীষণ যন্ত্রণা হবে তো। কিভাবে কাজ করবে বলো তো, যদি ওইখানে গিয়ে কিছু হয়ে যায় হাতে? হুমায়ুন রহমান বললেন, মা তুমি পড়তে যাও, সমস্যা হলে তো সাদাবকে বলতো। যেহেতু সাদাবের কোনো সমস্যা নেই, তার মানে ও যেতে পারবে। তুমি যাও মা, পড়তে বসো। নূরের মনটা ভেঙে গেল। শেষ সুযোগটুকু যেন আর কাজে লাগলো না। আর উনিই বা কেন বললেন না যে যাবেন না? আমার হাতের সমস্যা। খুব অভিমান হলো এখন সাদাফের উপর নূরের। নূর ধুপধাপ পা ফেলে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা লাগিয়ে পড়ার টেবিলে বসে ভাবতে লাগলো কিভাবে থাকবে সাদাফকে ছাড়া। হঠাৎ নূরের মনে পড়ে গেল গতকাল রাতে শাড়ি পরে যখন সাদাফের রুমে গিয়েছিল সেই কথা। হঠাৎ যেন একরাশ লজ্জা নূরকে ঘায়াল করে ফেললো। গতকাল রাতে কি নির্লজ্জ মার্কা কথাগুলোই না বলেছিল সাদাফ ভাই। ঠিক চিন্তা করলে এখনো নূরের গায়ের লোমকূপগুলো দাঁড়িয়ে যায়। নূর সাথে সাথেই চোখ বন্ধ করে ফেললো আর মনে করতে লাগলো কালকের কথাগুলো। সাদাফ নূরকে শাড়ি পরাতে পরাতে বলল, ছেলেমেয়ের মধ্যে মন থেকে ভালোবাসা ছাড়া আরও একটা সম্পর্ক হয়, সেটা একটু অ্যাডাল্ট সম্পর্ক, যেটা শুধু মনের না, শরীরের একটা চাহিদা সৃষ্টি হয়। একটা পুরুষ একটা নারীর দেহকে খুব কাছ থেকে পেতে চায়, শারীরিকভাবে একটু ছুঁতে চায়, সেটাকে অ্যাডাল্ট সম্পর্ক বলে। আর যখন পুরুষটা তার চাওয়া মোতাবেক না পায়, তখন সেইভাবে প্রতিনিয়ত আমার মতো চলতে থাকে। নূর বলল, আপনি তো আমাকে ছুঁয়ে আছেন, যখন তখন ছুঁতে পারেন, তাহলে? সাদাফ বলল, আর ঘনিষ্ঠভাবে ছুঁতে চাই, যেভাবে ছুঁয়ে দিলে কোলে থেকে ফুটে ফুল হবে, যেভাবে ছুঁয়ে দিলে তুই আমাকে বড় যন্ত্রণা অনুভব করবে। কানের কাছে ফিসফিস করে বলল সাদাফ। কথাগুলো মনে পড়তেই সারা শরীরে শিহরণ বয়ে গেল নূরের। নূর সাথে সাথে চোখ খুলে ফেলল। ফজলুর রহমান ও হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, কিছু মনে করবে না, নূর আসলে বুঝে বলেনি, বাচ্চা মেয়ে তাই বলে ফেলেছে, সাদাবের জন্য হাত কেটেছে তাই। হুমায়ুন রহমান এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ফজলুর রহমানের দিকে, তারপর বললেন, তুমি কি আসলে মনে করিস নূর বাচ্চা মেয়ে? নূর কিছু বুঝতে পারেনি, শুধুমাত্র হাত কেটেছে, তাই সাদাবকে যেতে দিতে চাচ্ছে না। তুই কি সত্যি এটা মনে করিস? ফজলুর রহমান বড় ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছেন না। মিথ্যা ওনার মুখ দিয়ে আসবে না, সত্যটা মুখ ফুটে বলতে চাচ্ছেন না। সত্যি এটাই, নূরকে যতই বাচ্চা মনে করুক, নূর এখন সাদাফের প্রতি এমন আসক্ত হয়ে গিয়েছে যে বাবা চাচা কারো সামনে লজ্জা পাচ্ছে না সাদাফকে নিজের অধিকার করতে। নূর যে সাদাফকে ভালোবাসে তা এখন স্পষ্ট, কিন্তু নূরের ভালোবাসা সাদাফের ভালোবাসা কি এক? সাদাফ কি নূরকে সেইভাবে চায় যেভাবে নূর সাদাফকে ভালোবাসে? মনে মনে ভাবল ফজলুর রহমান। সাদাফের মন মেজাজ ভালো ছিল না।
তাই অফিসের পর আর বাসায় ফিরেনি। বন্ধুদের সাথে আড্ডা মেরে একেবারে রাত 9টার দিকে বাসায় ফিরল। বাসায় ফিরে দেখলো ড্রয়িং রুমে সবাই ওর জন্য অপেক্ষা করছে। এদিক ওদিক না থেকে উপরে উঠবে ঠিক এমন সময় নূর পেছন থেকে দৌড়ে এসে এক গ্লাস পানি দিয়ে বলল, পানি খান, আপনাকে ভীষণ টায়ার্ড দেখাচ্ছে। বাড়ির লোক সবাই অবাক হয়ে গেল। রিমা, সাইমান, হুমায়ুন রহমান, বাকি সবাই অবাক হয়ে গেল। ফজলুর রহমান ভাবলেন, যে মেয়েকে টিপে টিপে ধরে খাওয়াতে হয় সেই মেয়ে দৌড়ে সাদাফের জন্য পানি এনেছে। সাদাফ নূরের দিকে তাকালো। সাদাফ জানে নূর সারাদিন সাদাফের জন্য অপেক্ষা করেছে, তাই পানিটা নিয়ে চুপচাপ এক চুমুক দিয়ে খেলো। তারপর সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, ছোট আম্মু, আমার একটু কফি লাগবে, মাথাটা ধরেছে খুব। সামিহা বেগম কিছু বলবে তার আগে নূর বলল, আমি এক্ষুনি করে নিয়ে আসছি, আপনি উপরে যান। সাদাফ নূরের দিকে তাকালো। সাদাফ জানে নূর একটা মুহূর্ত নষ্ট করতে চাচ্ছে না, সাদাফের কাছাকাছি থাকতে চাইছে। তাই সাদাফ মুচকি এসে উপরে চলে গেল। হুমায়ুন রহমান বোকা বনে গেলেন ছেলের ট্রিক্স দেখে। কতটা বশীভূত করে ফেলেছে নূরকে। এখন সাদাবের কিছু মুখ ফুটে বলতে হয় না, যা চাই ঠিক নূরকে দিয়ে করিয়ে নিচ্ছে। এদিকে ফজলুর রহমান, সামিহা বেগম ও নওরিন আফরোজ সবাই অবাক হয়ে গেলেন। তবে নওরিন আফরোজ এবং সামিহা বেগম ভিতরে ভিতরে খুশি। ফজলুর রহমান চিন্তায় পড়ে গেলেন, এটা কি নূরের পক্ষ থেকে একতরফা, নাকি সাদাফও নূরকে চায়? কারণ সাদাফ এখনো কিছু বলেনি, আর সাদাফ যেরকম চাপা স্বভাবের ছেলে হয়তো মুখ ফুটে বলবেও না। তাই উনি চিন্তা করছেন কি করে সাদাফকে পরীক্ষা করা যায়, নূরের প্রতি সাদাফের কোনো ফিলিংস আছে কিনা। যদি সাদাফের ভিতর নূরের জন্য এমন কোনো ফিলিংস জন্ম না নেয়, সত্যি সত্যি যদি অন্য কোনো মেয়ে থেকে থাকে, তাহলে নূরকে উনি কষ্ট পেতে দেবে না। তাই আগে সাদাফের দিকটা যাচাই করবে, দেখবে সাদাফের তরফ থেকে নূরের প্রতি কোনো অনুভূতি কাজ করে কিনা। এদিকে নূর কফি বানিয়ে রেডি হনহনিয়ে সবার সামনে দিয়ে কফি ট্রে নিয়ে উপরে চলে গেলেন। এমন একটা ভাব যেন নিচে কেউ নেই। সাইমন আর রিমা একে অপরের দিকে চোখ চাওয়াচাই করছে, বোঝার চেষ্টা করছে আসলে ঘটনাটা কি, নূর এরকম করছে কেন। কফি নিয়ে নূর হনহনিয়ে সাদাফের রুমে অনুমতি ছাড়াই ঢুকে পড়ল। সাদাফ মাত্র শার্টের বোতাম খুলেছিল, এমন সময় নূর ঢুকেছে। নূরের দিকে তাকিয়ে বলল, কিরে, দিন দিন তো বেয়াদব হয়ে যাচ্ছিস। আমি যে কাপড় চোপড় চেঞ্জ করছি দেখে ঢুকবি না? আরেকটু হলে তো দেখে অজ্ঞান হয়ে যেতে। বাকি অন্য কিছু খোলা শুরু করিনি। ঘড়িটা টেবিলের উপরে রাখতে রাখতে কথাটা বলল সাদাফ। শার্টের বোতাম প্রত্যেকটায় খোলা, নিচের দিকে শুধু একটা লাগানো। কাছে এসে দাঁড়িয়ে হাত থেকে কফি নিয়ে বলল, আর কিছু বলবি নাকি এখন সবকিছুই খোলা দেখবি? নূর মুখে কি বলবে। সাদাফ কাছে আসতে সাদাফের শরীরের বডি স্প্রে এবং পুরুষালী যে একটা ঘ্রাণ, সেটাতেই নূর যেন বিমোহিত হয়ে যাচ্ছে। সাদাফের শরীরের গন্ধ যে নূরকে নেশা ধরিয়ে দিতে পারে তা যেন এই মুহূর্তে জানতে পারল নূর। নূর সাদাফের কথা আমলে না নিয়ে বলল, কখন যাবেন? সাদাফ নূরের দিকে আর চোখে তাকালো, তাকিয়ে বলল, এত খুশি আমি চলে গেলে? তাড়াতাড়ি বিয়ের করার জন্যই বলছি তোর বাপ চাচাদের সাথে মিলে আয়োজন করছিস, তাই না? সাদাফ নূরের দিকে তাকিয়ে দেখলো নূর আনমনা হয়ে সাদাফের দিকে তাকিয়ে আছে। সাদাফ নূরের সামনে হাত তুলে তুড়ি বাজিয়ে পড়ল। কি হলো, কি ভাবছিস? নূর বলল, হ্যাঁ কিছু না, ভাবছি আপনার শরীরের গন্ধ। আপনার শরীরের গন্ধ এরকম কেন? সাথে সাথে নূর একটু কাছে এসে বুকের সাথে নাক লাগিয়ে লম্বা করে শ্বাস টেনে ভিতরে নিল। তারপর বলল, এত সুন্দর কেন আপনার শরীরের গন্ধ? কেমন নেশা ধরে যায়। নূরের হঠাৎ এত কাছাকাছি চলে আসে সাদাফের বুকের ভিতর ডিপ ডিপ করছে। লম্বা করে শ্বাস নিল সাদাফ, তারপরে দীর্ঘশ্বাস ছাড়ল, শুকনো ঢোক গিলল। সাদাফ বলল, যা রুম থেকে বাইরে যা, আমি গোসল করব। নূর বলল, আপনি গোসল করতে যান, আমি আপনার কাপড় চোপড় নিয়ে আসছি। সাদাফ অবাক হয়ে যাচ্ছে, নূর আজকে এরকম করছে কেন। হঠাৎ সাদাফের রুমের বাইরে হুমায়ুন রহমান গলা খাকারি দিলেন। সাদাফ বুঝতে পেরেছে বাবা কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন, তাই নূরকে বলল, তুই বাইরে যা, আমি তোর সাথে পরে কথা বলবো। নূরেরও কিছু করার নেই, বড় বাবা এসেছে তাই চুপচাপ রুম থেকে বাইরে বের হয়ে গেল। নূর যাওয়ার সময় আর চোখে তাকালো হুমায়ুন রহমানের দিকে। হুমায়ুন রহমান নূরকে ইশারা দিয়ে বললেন যেতে, নূর চলে গেল। হুমায়ুন রহমান ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। সাদাফ বাবার দিকে তাকিয়ে বলল, তা আমাকে পাঠাতে চাইছো কেন? ভিতরে কি চলছে শুনি? কি চলবে আবার? তোমার যাওয়াটা জরুরি, তাই পাঠাচ্ছি। বলল হুমায়ুন রহমান। সাদাফ বাবার দিকে তাকিয়ে বলল, তা জরুরি কেন? তোমার ছোট্ট মেয়ে থেকে সরাতে হবে তাই? সেটাও একটা কারণ। যেভাবে মেয়েকে বশ করে ফেলেছিস, ও তো তোকে ছাড়া আগে পরে আর কিছুই দেখছে না। তাই এখন যদি না সরিয়ে দিই, সেদিন আর নূরে বেশি দূর নেই, যেদিন বিয়ে ছাড়াই নাতি কোলে নিয়ে ঘুরবে।
বলল হুমায়ুন রহমান। বিয়ে ছাড়া? আর তাছাড়া তোমার ছোট্ট মেয়ে এখন আমার সাথে জোকের মতো লেগে থাকে। আমি তো তাকে ডেকে আনিনি, দেখতেই পাচ্ছ পেছু পেছু ঘুরছে। চিন্তা করো তো, 7 দিন কি করবে? তোমাদের মাথা তো খেয়ে ফেলবে। বলল সাদাফ। সেজন্যই দূরে পাঠাচ্ছি, যাতে তোর সাথে এত চিপকে থাকতে না পারে। কি যে জাদু করেছিস তুই! তোর আসল রূপ যদি জানতো, তাহলে আর তোর সাথে চিপকে থাকতো না। বলল হুমায়ুন রহমান। সাদাফ কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থাকলো, তারপরে মুচকি দুষ্টু হেসে বলল, কেমন বাবা তুমি? তোমার তো খুশি হওয়া উচিত। সামনে তোমার নাতি হবে, তাদের তুমি নিয়ে উলুলুলু করবে। রাত 11:30টায় বাস। সাদাফ কার ড্রাইভ করে যেতে চেয়েছিল, কিন্তু বাসা থেকে কেউ রাজি না। সবাই বলেছে বাসে করে যেতে। সাদাফের কাপড় চোপড় প্যাক করা শেষ, রাতে ডিনার করে বের হয়ে যাবে। যদিও বাইরে থেকে খাবার হালকা পাতলা খেয়েছিল, তবে নওরিন আফরোজ একদম না খাইয়ে ছেলেকে বের হতে দিবে না, তাই হালকা কিছু খেয়ে বের হতে হবে। সাদাফ একেবারে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নামলো। এখান থেকে খাওয়া দাওয়া করে একেবারে বের হয়ে যাবে। নিচে নামতে সিঁড়ির কাছে দাঁড়ানো দেখলো নূরকে। সাদাফ বুঝতে পারছে নূর কোনোভাবেই সাদাফকে যেতে দিতে রাজি নয়, কিন্তু এবার যেতেই হবে। বাবা ডিটারমাইন্ড, কোনোভাবে বাবাকে রাজি করানো যায়নি। তাই সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল। খেয়েছিস? নূর মাথা না সূচক মাথা ঝাঁকালো। সাদাফ দেখলো নিচেই সবাই তাকিয়ে আছে। সবার সামনে নূরের হাত ধরে টেবিলে এনে বসিয়ে বলল, 1 প্লেটে ভাত নে, তুই খাবি, আমাকেও খাইয়ে দিবি। আমার তো হাত কাটা। সাদাফ যেন মুখে কাউকে কিছু না বলেও অনেক কিছু দেখিয়ে দিতে চাচ্ছে। নূর কোনো কথা নেই, সাথে সাথে প্লেটে খাবার নিয়ে 1 প্লেটে মেখে সাদাফকে খাইয়ে দিতে লাগলো। সাদাফ চুপচাপ খেলো, এদিক ওদিক আর তাকালো না। বাকি সবাই তাকিয়ে হাঁ হয়ে রইল। হুমায়ুন রহমান, ফজলুর রহমান তারা যেন একটু লজ্জায় পাচ্ছে। নওরিন আফরোজ, সামিয়া বেগম তো রান্নাঘর থেকে মুচকি মুচকি হাসছে। সাইমন এসে চেয়ারে বসে বলল, কিরে, তোকেই তো আম্মু আর বড় আম্মু খাইয়ে দিছে, তুই আবার কবে থেকে সাদাব ভাইয়াকে খাওয়া দায়িত্ব নিলি? নূর সরল মনে বলল, হাত কাটার পর থেকে উনি তো আর হাত দিয়ে খেতে পারে না, তাই যখন বাসায় থাকে তখন আমি খাইয়ে দিই। বড়াব্বু বলেছে আমাকে খাইয়ে দিতে। সাথে সাথে হুমায়ুন রহমান তাকালো নওরিন আফরোজের দিকে। চোখ সরিয়ে সাথে সাথে রান্নাঘরের কাজে মনোযোগ দিলেন, যেন কোনো কিছুই শুনতে পাননি। সাদাফকে খাওয়ানো শেষ হতে সাদাফ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখনো 11টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। তাই নূরের প্লেটের দিকে তাকিয়ে বলল। আরেকটু ভাত নে। নূর কথা মতো আরেকটু ভাত নিল। তারপর সাদাফ বলল। এবার সুন্দর করে মাখ। নূর সাথে সাথে ভাত মেখে ফেললো। এরপর সাদাফ বলল, এবার খা, অনলি 10 মিনিট সময় আছে। আমার হাতে তোর খাওয়া হলে বের হয়ে যাব। নূর তাকিয়ে রইল সাদাফের দিকে। সাদাফ ভালো করে জানে সাদাফ যাওয়ার পর নূরের মন খারাপ হবে, খাবে না। আর এমনিও খেতে খুব অনীহা মেটার। ফজলুর রহমান তাকিয়ে রইলেন সাদাফের শেষের কথাগুলো শুনে। ফজলুর রহমান বুঝতে পারলেন নূরকে খাওয়ানোর জন্য বসে আছে সাদাফ, কারণ সাদাফ যাওয়ার পর নূর খাবে না। এটা সাদাফ যেমন বুঝতে পেরেছে, ফজলুর রহমানও যেন বুঝতে পারলেন। তাই মেয়েকে খাওয়ানোর জন্য সাদাফ বসে আছে। ওনার যেন মনটা একটু ভালো হয়ে গেল, যেন কিছু কিছু বিষয় পরিষ্কার হতে লাগলো। হয়তো সাদাফ মুখে কিছু বলে না, কিন্তু নূরের কেয়ার করে খুব, আগেও করতো। আগে ফজলুর রহমানের কাছে মনে হতো সাদাফ ও নূরকে ছোট বোনের মতোই ভালোবাসে, কিন্তু এখন যেন অন্য কিছু মনে হচ্ছে ওনার। নূরকে খাওয়ানো শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল সাদাফ। নূর দরজা পর্যন্ত পিছে পিছে গেল। নূরের দিকে একবার তাকিয়েছিল, কিন্তু আর কিছু বলার সাহস পেল না। মনে হচ্ছে আরেকটু হলেই নূর ঝরঝর করে চোখের পানি ফেলে দিবে। তাই যত দ্রুত সম্ভব বের হয়ে গেল সাদাফ। যাওয়ার সময় শুধু এতটুকু কথা বলে গিয়েছে, নিয়মিত খাবি। যদি শুনে খাবার ব্যাপারে কোনো অনীহা করেছিস, তাহলে কিন্তু ফিরবো না। রাত 11:30 বাসে উঠেছে সাদাফ। মাত্রই বাস ছেড়েছে, সাথে সাথে ফোনে রিংটোন বেজে উঠল। সাদাফ স্ক্রিনের দিকে না তাকিয়ে বুঝতে পেরেছে ফোন নূর দিয়েছে। ফোন রিসিভ করে সাথে সাথেই সাদাফ বলল, হ্যালো। নূর ওপাশ থেকে নিশ্চুপ, নাক টানার শব্দ পাওয়া যাচ্ছে শুধু। সাদাফ বলল, ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি শুধু, নাকি কিছু বলবি? মাত্র বাসা থেকে এলাম, আধা ঘন্টা হয়নি, এর মধ্যে কান্না শুরু করে দিয়েছিস? নূর বলল, আপনি যেতে কেন রাজি হলেন? আর আমাকে নিয়ে গেলেন না কেন? আপনাকে খাইয়ে দেবে কে? আপনার তো হাত কাটা। সাদাফ ফোনের মধ্যে দীর্ঘশ্বাস ছাড়লো। তারপর বলল, তোর বাপ চাচা তোকে আসতে দিত যে তোকে নিয়ে আসতাম? এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে তুই? কান্না থামাবি নাকি তোর বাপ চাচাকে ফোন করে বলবো তুই কান্না করছিস, আমার সাথে যেতে চাইছিস?
নূর চোখের পানি মুছে বলল, আমার কথা বলবেন কেন? বলবেন আপনি আপনার হাত কাটা, আপনার খেতে সমস্যা হবে, তাই খাওয়ানোর জন্য আমাকে দরকার। চোরা বুদ্ধি সব বাপদাচার কাছ থেকে পেয়েছিস তাই না? চুপচাপ ফোন রাখ, ফোন রেখে ঘুমিয়ে যা, কাল সকালে কথা হবে। বলল সাদাফ। রাত 12টা ছুঁই ছুঁই। নওরিন আফরোজ আজ বিছানা গোছাতে একটু দেরি করে ফেলেছে। ছেলেকে বিদায় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে তবেই ঘরে এসেছে। তাই হুমায়ুন রহমান চেয়ার টেবিলে বসে একটা বই নিয়ে বসেছিল। বই পড়া তেমন হচ্ছে না, জাস্ট একটু চোখ বোলাচ্ছিল, বারবার একটার পর একটা পৃষ্ঠা উল্টাচ্ছিল। আসলে কি যে করতে চাচ্ছে উনি নিজেও জানে না। খামখেয়ালি মনে বারবার ছেলেটার কথাই মনে পড়ছে। যাবার সময় শেষবার বলেছিল না গেলে কি নয়। ছেলেটার জন্যে মন বড্ড আনচান করছে। হাতটা কাটা কি করে খাবে, নিজেও ভেবেছে কয়েকবার, কিন্তু ওকে না পাঠালে যে হতো না। নূর যে ভীষণ আবেগী হয়ে পড়েছিল ওর প্রতি। এটা শুধুই সন্ধিকালের আবেগ নাকি সাদাফের প্রতি ভালোবাসা, উনি এই 7 দিনে পরীক্ষা করে দেখতে চান। তারপর না হয় জোর গলায় ফজলুর রহমানকে বলবে ওর মেয়েকে চায়। যদি নূরের ভালোবাসা এটা ভালোবাসা না হয়ে শুধুমাত্র বয়ঃসন্ধিকালের আবেগ হয়, তাহলে ওকে আরও সময় দিবে বড় হওয়ার, সাদাফকে কোনো মতে বুঝিয়ে নিবে। এসব ভাবতে ভাবতে নওরিন আফরোজের বিছানা গুছানো শেষ হয়ে গেল। বিছানায় বসে নওরিন আফরোজ বলল, কি করছেন? বই তো পড়ছেন না, শুধু দেখি পেজ উল্টাচ্ছেন। কিছু নিয়ে কি ভাবছিলেন? হুমায়ুন রহমান চোখ তুলে তাকালেন নওরিন আফরোজের দিকে। নওরিন আফরোজ বিছানা গুছিয়ে মাত্রই বসেছেন। বয়স আর কতই বা হবে, 42। গুনে গুনে 14 বছরের ছোট হুমায়ুন রহমানের থেকে হঠাৎ সাদাফের বলা কথা মনে পড়ে গেল। আমার মাও তো ছোট ছিল, আপনি তো ছাড় দেননি। কথাটা ভেবেই মুচকি হাসলো হুমায়ুন রহমান। বিয়ের দিনের কথা মনে পড়ে গেল হুমায়ুন রহমানের। আসলে খুব ছোট্ট ছিল নওরিন। আদর করে নুরিন বলে ডাকতো, এখন লজ্জায় আর নুরিন বলে ডাকা হয় না। অনেক সুন্দরী ছিল শুকনা, পুরো যেন নূরের মতো। তাই তো নূরের নামটা নুরিনের সাথে মিল রেখে রেখেছিলেন হুমায়ুন রহমান। চেয়ার ছেড়ে উঠে বইটা ছোট টেবিলে রাখলো, চোখের চশমাটা খুলে রেখে ধীরে ধীরে 1 পা 2 পা করে এগিয়ে আসলো নওরিন আফরোজের সামনে। তারপর বিছানায় বসে নওরিন আফরোজের হাতে হাত রাখলো, রেখে তাকিয়ে বলল, তোমাকে কতদিন এই নামে ডাকা হয় না নুরির বলতো? নওরিন আফরোজ সাথে সাথে চোখ তুলে তাকালেন হুমায়ুন রহমানের দিকে। একরাশ লজ্জা যেন ঘিরে ধরল নওরিন আফরোজকে। যেন মনে হলো সেই বিবাহিত জীবনের প্রথম দিনগুলোর কথা, যখন সাদাফ মাত্র পেটে এসেছিল। তখন পর্যন্ত নুরিন বলে অনেক আদর করে ডাকতো, কত কিছু নিয়ে আসতো, ফুল, জিলাপি, কত কিছু লুকিয়ে লুকিয়ে। ভীষণ করে মনে পড়ে সেই দিনগুলো নওরিন আফরোজের। সংসারের চাপে এখন আর এসব কিছুই হয়ে ওঠে না। আপনার মনে আছে সাদাব যখন পেটে ছিল 3-4 মাস হবে, একদিন রাতে জিলেপি খেতে খুব ইচ্ছে করেছিল আমার। কোথা থেকে জানি আপনি জিলেপি খুঁজে নিয়ে এসেছিলেন আমার জন্য। মনে আছে নুরিন, তবে আজ বায়না করো না, কাল এনে দিব। মুচকি হেসে নরিন আফরোজের মাথায় হাত বুলিয়ে বলল হুমায়ুন রহমান। নরিন আফরোজ সন্তর্পণে নিজের মাথাটা এলিয়ে দিল হুমায়ুন রহমানের বুকে। তারপর বলল, কি করে 27 বছর পার করে ফেললাম তাই না? এখনো মনে পড়ে সেই দিনই তো আপনার সংসারে প্রথম এসেছিলাম। এসেই ঘরভর্তি মানুষ, পরিপূর্ণ যৌথ সংসার দেখে কতই না ভয় পেয়েছিলাম। না জানি কে আমাকে কিভাবে নেবে, না জানি কত কাজ করতে হবে, না জানি উঠতে বসতে কত বকা খেতে হবে। কিন্তু ভাগ্য করে একটা শ্বশুর শাশুড়ি পেয়েছিলাম, দেবর পেয়েছিলাম, যা পেয়েছিলাম, হ্যাঁ আপনাকে পেয়েছিলাম। কতটা ভাগ্যবতী ছিলাম আমি, তাই না? আর এখন তো আমার সাদাফের বিয়ের উপযুক্ত হয়ে গেছে আমার আদরের লক্ষ্মী সোনাটা। 2 দিন পর ওর বিয়ে হবে, নাতিপুতি হবে, আমিও ওদের ছেলে মেয়ে নিয়ে ঘুরবো। কত স্বপ্ন আমার এখনো, জানেন? আমার মতো নূর ছোট্ট ছোট্ট পায়ে লাল শাড়ি পরে টুকটুক করে সারা বাড়ি ঘুরে বেড়াবে। সাদাফের বউয়ের জন্য যে আমি নূরকে ছাড়া কাউকে কল্পনা করতে পারি না। সাদাফের বাবা ফেজলুরের সাথে কথা বলেন, যেভাবেই হোক নূরকে আমার সাদাফের জন্য চাই, না হলে যে হবে না। সেদিন শত চেষ্টা করে ঘন্টার পর ঘন্টা ঘুরে যেমন আমার জন্য আমার সাদাফের জন্য জিলাপি নিয়ে এসেছিলেন,
আজ আমাদের জন্য, আমার সাদাফের জন্য নূরকে এনে দিন। আমি সাদাফের চোখে দেখতে পারি নূরের জন্য এক আকাশ সমান ভালোবাসা। ঠিক আছে, কথা বলবো, এখন ঘুমিয়ে পড়ো। বলল হুমায়ুন রহমান। কখন ঘুমিয়ে পড়ল হুমায়ুন রহমান নরিন আফরোজ ঠিক জানা নেই, তবে হঠাৎ ফোনের রিং শুনে ঘুম ভেঙে গেল হুমায়ুন রহমানের। হুমায়ুন রহমান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো সাদাব। ভয় পেয়ে গেলেন, সাথে সাথে ফোন রিসিভ করে বললেন, রাত বাজে 1টা, এত রাতে ফোন দিয়েছিস? কিছু হয়েছে বাবা? তোমার ভাতিজি আদরের মেয়ে ফোন করে কান্নাকাটি করছিল, তাই তোমাকে জানানোর জন্য ফোন দিলাম। হুমায়ুন রহমান একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর নরিন আফরোজের দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে একটু সাইডে গিয়ে ধীরে ধীরে বললেন, কোন কালের সত্যি তো আমি করছিস তুই আমার সাথে? আরেকটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। এত রাতে ফোন আসছে, তোর কি হয়েছে এই ভেবে। আর এই কথাটাটি সকালে বলা যেত না? এত রাতে ফোন করে বলতে হয়? বাবা মার প্রতি কি একটু পরিমাণে দায়িত্ববোধ নেই তোর, কোলাঙ্গার ছেলে? দায়িত্ববোধ আছে দেখে ফোন করেছে। এদিকে তোমার ছেলে বউ যে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, শ্বশুর হিসেবে তোমার দায়িত্ব নেই? তুমি তো ঠিকই বনে ঘুমাচ্ছ মজা করে, আর আমাকে এত রাতে পাঠিয়ে দিয়েছো একা একা। এখন মশার কামড় খাচ্ছি আমি। রাত জেগে তোমার মেয়ের কান্না আমি একা শুনবো কেন? ঠিক আছে, গুড নাইট, এখন তুমি শান্তিতে ঘুমাও। এটা কি সেই জিলাপি প্রভাব নুরিন, যে জিলাপি আমি এনে খাওয়াতাম তোমাদের মা ছেলেকে? এই ছেলে যে এখন আমার সুগার লেভেল বাড়িয়ে দিবে। পরের দিন ভোরবেলা হোটেলে গিয়ে উঠল সাদাফ। এর মধ্যে পথে 4বার ফোন দিয়েছিল নূর। থেকে থেকে খোঁজখবর নিয়েছে সাদাফের, ঠিক আছে কিনা, রাস্তায় কোথাও ক্ষুধা পেয়েছে কিনা, খেতে পারছে কিনা। হোটেলে এসে প্রথমে রুমের চারিদিকে চোখ বোলালো সাদাফ। অন্য কোথাও তেমন একটা ঘুম আসে না। যখন বিদেশে ছিল তখন সেটাও নিজের বাড়ির মতো হয়ে গিয়েছিল। এখন হঠাৎ করে হোটেলে এসে উঠায় কেমন কেমন যেন লাগছে। সূচিবাইগ্রস্ত কিনা একটু, বিছানায় টেবিল চেয়ার সবকিছু চেক করে দেখলো কোথাও কোনো ধুলাবালি আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। তারপর ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে ওয়াশরুমে গেল গোসল করার জন্যে। গোসল করতে হবে, সারা রাত জার্নি করে শরীরটা কেমন ঘামা ঘামা লাগছে। টানা 10 মিনিট সময় নিয়ে গোসল করে ওয়াশরুম থেকে বের হলো সাদাব। বের হতেই দেখলো বিছানার উপর মোবাইলটা জল করছে। বসে থাকার কারণে সাউন্ড মিউট করে রেখেছিল, কিন্তু মোবাইল দেখে বুঝতে পারছে অবশ্যই নূর ফোন দিয়েছে। সাদাব সাথে সাথে হেঁটে সে ফোনটা রিসিভ করে হ্যালো বলল। এখনো সাদাব শুধুমাত্র টাওয়েল পরা, চুল মুছেনি। চুল বেয়ে টুপটাপ করে গাল বেয়ে গলায় ঝুঁকে পানি পড়ছে। সাদাফের ক্লান্ত লাগছিল, শরীরটা এলিয়ে দিল বিছানায়। তারপর বলল হ্যালো, কিন্তু ওপাশ থেকে নূর চুপচাপ শুধু ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছে। সাদাব বুঝলো নূরের ভীষণ মন খারাপ, সারা রাত ঘুমাতে পারেনি, হয়তো এখন ঘুম পাচ্ছে। তাই সাদাব ধীরে ধীরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।